নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার আরও একটা দারুণ পর্ব নিয়ে। আজ বেরিয়েছি একটু দেরি করে, বাড়িতেই প্রাতরাশ সেরে চলে এসেছি দমদম স্টেশনে। এখান থেকে ধরে নেব শিয়ালদহ বর্ধমান লোকাল। আগে ট্রেনে উঠে পড়ি, বাকি কথা যেতে যেতেই হচ্ছে। আমার আজকের গন্তব্য হুগলির প্রাচীন একটি জনপদ খন্নান। দমদম থেকে এই একটি লোকাল ট্রেন সরাসরি খন্নান পৌঁছে দেয়। তবে শিয়ালদহ বর্ধমান লোকাল দমদমে 10টা 27 মিনিটে, তাই একটু দেরি করেই বেরোনো। না হলে এখান থেকে নৈহাটি, সেখান থেকে ব্যান্ডেল, আবার ব্যান্ডেল থেকে বর্ধমান বা মেমারি লোকাল ধরে খন্নান যেতে হতো, অথবা হাওড়া গিয়ে সেখান থেকে ট্রেন ধরতে হতো। ট্রেনের আরও একটা পথও আছে, সেটা আমি ভিডিও শেষে জানিয়ে দেব। খন্নানের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে মারাঠা আক্রমণকারী বা বর্গীদের নামও। সেই ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হল ইটাচুনা রাজবাড়ি। এটি 1766 সালে কুন্দ্রা পরিবার দ্বারা নির্মিত হয়েছিল। এই রাজবাড়িটি বর্তমানে একটি জনপ্রিয় হেরিটেজ হোমস্টে এবং পর্যটন কেন্দ্র। লোককথা অনুযায়ী এই এলাকার জমিদাররা অত্যন্ত ধনী ছিলেন এবং তাদের প্রচুর খন্ন বা ধন সম্পদ ছিল, যা থেকেই এই এলাকার নাম খন্নান হয়েছে বলে মনে করা হয়। 1854 সালে যখন হাওড়া থেকে পান্ডুয়া রেলপথ তৈরি হচ্ছিল, তখন খন্নান একটি গুরুত্বপূর্ণ স্টেশনে পরিণত হয়। এটি এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনে। খন্নান এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলো যেমন পান্ডুয়া মধ্যযুগীয় বাংলার সুলতানি শাসনের সাক্ষী। নিকটবর্তী পান্ডুয়ার মসজিদ এবং মিনার এই অঞ্চলের প্রাচীন ঐতিহ্যের পরিচয় বহন করে। আমাদের পান্ডুয়া ভ্রমণে কিন্তু সেগুলি দেখানো হয়েছে। কথা বলতে বলতেই চলে এসেছি খন্নানের কাছাকাছি। ট্রেন ঢুকছে খন্নান স্টেশনে। আমাকে নামিয়ে দিয়ে চলে গেল ট্রেন বর্ধমানের দিকে। এবার বেরোনো যাক এখান থেকে। ও হ্যাঁ, এই বেলা বলে রাখি, খন্নান স্টেশনে কিন্তু সত্যজিৎ রায়ের নায়ক ছবির বেশ কিছুটা অংশে শুটিং হয়েছিল। নায়কের সেই দৃশ্যটা মনে করুন, যেখানে উত্তম কুমার চা খেতে একটি স্টেশনে নামেন। সেই স্টেশনটি কিন্তু ছিল এই খন্নান। সঙ্গে আরও একটি দৃশ্যে উত্তম কুমার ট্রেনের হাতল ধরে আছেন এবং নামছেন, তখনও কিন্তু উনি খন্নান স্টেশনে নামেন। তবে নায়কে যে ট্রেনের মধ্যে দৃশ্যগুলি আছে, সেগুলি সব স্টুডিওর মধ্যেই তোলা হয়েছিল। তবে সেদিনকার দেখানো সেই দৃশ্যের সঙ্গে আজকে স্টেশনের কিন্তু মিল খুঁজে পাওয়া অসম্ভব। স্টেশন থেকে বেরিয়ে রেলগেটের বাঁদিকে ইটাচুনা, সেখানে আমরা পরে আসব। আপাতত আমি প্রথমে যাব ডান দিকে। তবে তার আগে রেলগেটের পাশেই থাকা লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারে একবার ঘুরে যেতে হবে। চলে এসেছি লক্ষ্মীর ভাণ্ডারে, লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারে। অনেকেই আমায় এই দোকানে যেতে বললেন, এদের মিষ্টির নাকি সুনাম আছে এই এলাকায়। দোকানটা বেশ খারাপ নয়, অনেক ধরনের মিষ্টি আছে দেখলাম। ক্রেতাদের ভিড়ও চোখে পড়ল। আমায় ওরা 2টি মিষ্টি বেছে দিলেন, একটি কেশর চাপ সন্দেশ এবং আরেকটি আম সন্দেশ। 2টি মিষ্টি নিয়ে নিলাম, খাওয়া হবে পছন্দসই কোনো জায়গাতে। মিষ্টি কিনে নিয়ে এবার চলেছি স্টেশন রোড ধরে খন্নান চৌমাথার দিকে, যেখানে এই রাস্তা জিটি রোডে গিয়ে পড়েছে। খন্নানে আমার প্রথম গন্তব্য হলো সাই ভিলেজ। চলে এসেছে জিটি রোডের সংযোগস্থলে চৌমাথার মোড়ে। এবারে বেঁকে যাব বাঁ দিকে। এদিকে কিন্তু অটো বা টোটো যায়, তবে আমি আপাতত হেঁটেই চলেছি। জিটি রোড ধরে মিনিট 10 হেঁটে চলে এসেছি সাই ভিলেজের সামনে। এটি একটি মন্দির এবং পার্ক, তবে মন্দির এখন বন্ধ। নতুন নিয়ম অনুযায়ী মন্দির এখন খোলা থাকে সকাল 8টা থেকে সকাল 10টা, এই মাত্র 2 ঘন্টা। আর বৃহস্পতিবার বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত।
এখন বিকেলে এই মন্দির খোলা হয় না, অর্থাৎ আমার আর আজকে এই মন্দির দেখা হবে না। এই রকম যদি সময় থাকে তাহলে তো দূরের লোকের পক্ষে এই মন্দির দেখা বেশ মুশকিল। তবে হ্যাঁ, ভিতরে ছোট একটা পার্ক আছে, সেখানে 40 টাকা দিয়ে প্রবেশ করাই যায়। কিন্তু মন্দিরের দরজা বন্ধ থাকায় দেব দর্শন কিন্তু সম্ভব হবে না। শুনলাম এটি একটি প্রবাসী ব্যবসায়ীর ব্যক্তিগত সম্পত্তি। ভিতরে একটি রেস্টুরেন্টও আছে, তবে আমি ছোটদের পার্কে এখন আর ঢুকলাম না। সাই ভিলেজের উল্টো দিক দিয়ে ঢুকেছে একটি পথ, মাটির সেই রাস্তা ধরে এবার এগোবো আমি। এদিকে একটা পার্ক আছে, শুনেছি খুব সুন্দর পরিবেশ, সেটা দেখতেই যাওয়া। এই ধুলামাটির পথটির আশপাশটা কিন্তু বেশ মনোরম। মাটির সেই পথ ধরে মিনিট সাতেক যাওয়ার পর দেখা মিলল একটি রাইস মিলের। তার পাশেই এই লালটে পার্ক। সামনে একটা গেট, গেটের পাশে আবার পার্কে ঢোকার নানান নিয়মাবলী দেয়া রয়েছে, সেগুলি একবার টুক করে দেখে নেওয়া যাক। চলুন এবারে ঢোকা যাক পার্কে। 30 টাকা টিকিট লাগে। সেই টিকিট কেটে আমি প্রবেশ করলাম এই পার্কে। ঢুকেই অবশ্য আলাদা কিছু নজরে এলো না, তবে হ্যাঁ, সুন্দর সাজানো চত্বর, ফুলের বাগান রয়েছে। চলুন আর একটু এগোই। কিছুটা এগিয়ে নজরে আসে ছোটদের জন্য একটি পার্ক। সেই ছোটদের পার্কের সামনে দিয়ে একটা পায়ে চলা পথ নেমে গিয়েছে জলাশয়ের দিকে। আমি এগোলাম সেই পথ ধরেই। নিচে নেমেই চোখ জুড়িয়ে গেল। একটা বড় জলাশয়, তার উপরে বাঁশের একটা সাঁকো, তার পাশে আবার একটা শিকারা রাখা, হাতে আঁকা ছবির মতো একটা সুন্দর দৃশ্য। এইবারে আমার এই পার্কটিকে বড় ভালো লাগলো। এবার একটু উঠে পড়া যাক ওই সাঁকোতে। জলাশয়টা কিন্তু সুবিশাল, সাঁকো পেরিয়ে ওপারটা আরও সবুজ। চলুন ওদিকটাও ঘুরে আসি বরং। এদিকেও একটা নৌকা বাঁধা। পরে শুনলাম এই নৌকাগুলি কিন্তু চড়া যায়, জনপ্রতি 30 টাকা দিলে নৌবিহারের আনন্দ নেওয়া যাবে এখানে। এছাড়াও আছে অন্যান্য জলক্রীড়া বা বিনোদনের ব্যবস্থা। সাঁকো পেরিয়ে সামান্য উপরে উঠতে হয়। উপরে উঠে দেখি এপারটাও ভারী চমৎকার পরিবেশ। একটা বড় বটগাছ, তার দুপাশে একদিকে ঝাউয়ের সারি, অন্যদিকে আম গাছের ছায়াঘেরা আবহ। আপাতত এদিকে খুব একটা কেউ নেই, তাই নিরিবিলি নির্জনে জায়গাটা অসাধারণ লাগছিল আমার। ওপাশে নজরে আসছে সুবিশাল সবুজ ক্ষেত, ঝাউবনের ফাঁক দিয়ে উকি দিলাম সেদিকেও। একদিকে সুবিশাল জলাশয়, অন্যদিকে সুবিস্তৃত সবুজ ক্ষেত, মাঝে এই জায়গাটা শুধু হেঁটে বেড়াতেই অপূর্ব লাগছিল। এই পার্কের বয়স কিন্তু খুব বেশি নয়, এই বছর 3 মতো। আসলে এটি আগে বালির খাত ছিল, এখন সেটাই জলাশয়। সেই জলাশয়ের দুপাশ দিয়েই সাজিয়ে গুছিয়ে পার্ক বানানো হয়েছে। তবে হ্যাঁ, এলাকার সহজ সবুজ সৌন্দর্যকে ধ্বংস করে নয়, এখনও এখানে শোনা যায় পাখির ডাক। এদিকটাতে পিকনিকের জন্য জায়গা ভাড়া দেওয়া হয়, তবে শর্ত থাকে ডিজে বাজিয়ে পরিবেশ নোংরা করে কিছু করা যাবে না। আমি একা একা আর কি পিকনিক করব, তার চেয়ে বরং এখানে একটু মিষ্টি মুখটা করা যাক। আমি তো সকালে নেমেই মিষ্টি নিয়েছিলাম লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার থেকে। 2টি মিষ্টি নেওয়া হয়েছিল, দুটিরই দাম 15 টাকা পিস। কোথাও বেড়াতে গেলে পার্ক আমার তেমন পছন্দ নয়। এই কৃত্রিম সাজানো গোছানো এই ব্যাপারটা আমার খুব একটা আমার টানে না আসলে। তো লালটে পার্ক, এই যে খন্নানের এই পার্কটা এসে কিন্তু আমি মুগ্ধ। কারণ এই পার্কটা আমি জেনেছিলাম বা শুনেছিলাম যে এই পার্কটা প্রকৃতির মাঝে সুন্দর নাকি।
কিন্তু এতটা সুন্দরভাবে ভাবিনি। একটা বিস্তীর্ণ বিশাল জলাশয় আপনাদের তো দেখালাম, তারপরে প্রচুর গাছপালা, অসংখ্য গাছপালা, এদিকে জল, মাঝে গাছপালা, আবার ওদিকে ক্ষেত, সবুজ সুন্দর ক্ষেত, মানে সব মিলিয়ে মানে প্রকৃতির সঙ্গে যদি আপনি থাকতে চান, প্রকৃতির মাঝে যদি আপনি থাকতে চান, তাহলে কিন্তু এই পার্কটা দারুণ। আমার তো ভীষণ ভালো লেগেছে। একটু এখানে থাকি, খানিকক্ষণ সময় কাটাই, গাছের ছায়ায় জলের পাশ দিয়ে একটু হাঁটাহাঁটি, খুব সুন্দর, মানে এই ব্যাপারটা খুব ভালো। আর এখানে একটু মিষ্টি না খেলে নয়, খন্ডানের মিষ্টি খাবো না, খন্ডানে বেড়াতে এসে, সেটা তো হতে পারে না, মিষ্টি আমরা একটু খাবো। তো সেই মিষ্টি তো দুটো নেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার থেকে, থুড়ি লক্ষ্মীর ভাণ্ডার না তো, লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার থেকে। তো এবারে মিষ্টিটা একটু খাওয়া যাক। এটা হচ্ছে আমের চাপ সন্দেশ। বাহ, এটা আমের সুন্দর গন্ধ আছে। ওরা বললে মিষ্টিটা ভালো হবে, ভালো, মিষ্টিটা ভালো। আর হচ্ছে কেশর সন্দেশ, কেশর সন্দেশটাও দেখতে তো দারুণ, হালকা মিষ্টি, ভালো। দুটো মিষ্টি মুগ্ধ করেছে। সব মিলিয়ে কিন্তু খন্ডানের এই প্রথমের এই যে অংশের যে বেড়ানো, সেটা কিন্তু জমে গিয়েছে, দারুণ, আমার খুব ভালো লেগেছে। তাহলে এবার পরবর্তী দিয়ে গন্তব্যে যাওয়া হবে, খন্ডান দেখা অনেকটাই বাকি। তাহলে চলি, তার আগে একটু প্রকৃতির সঙ্গে থাকি। খাওয়া দাওয়া সেরে আরও কিছুটা সময় নিয়ে বেড়ালাম নিজের মতো করেই। আরও একটু সামনে গিয়ে জলের মধ্যে খানিকটা যাওয়া যায়। পার্কের লোকেরা বলেন ডলফিন নোজ, সেই জায়গাটাও ভারী সুন্দর। জলাশয়ের মধ্যেই খানিকটা পথ নেমে গিয়েছে, গাছপালা, তার ফাঁক দিয়ে জলাশয়ের সৌন্দর্য একেবারে চেটে পুটে উপভোগ করা যাকে বলে। ঘুরতে ঘুরতেই প্রায় 2:30 বাজে। এবারে এখান থেকে বেরোতে হয়। চলে এসেছি জিটি রোডে। সেই সাই ভিলেজের সামনেই রাস্তার পাশেই নজরে এলো এই হোটেলটি। ছিমছাম পরিচ্ছন্ন দেখে ঢুকেই পড়লাম। মাছের ঝোল এবং ভাতের অর্ডার দিয়ে বসে পড়লাম আমি। এমনিতে এখানে জিটি রোডের ধারে বেশ কিছু ভালো হোটেল, রেস্টুরেন্ট বা ধাবা আছে, দুপুরে খাওয়া দাওয়ার সমস্যা হবে না। এই তো গরম গরম ভাত, ডাল, তরকারি, মাছ এসে গিয়েছে। এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক। মাছ ভাতের দাম আমার এখানে পড়ল 70 টাকা প্লেট। মধ্যাহ্নভোজন সেরে এবারে ধরে নিয়েছি একটি টোটো। এখান থেকে আমি চলেছি বিপ্লবী ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের বাড়ি দেখতে। সেটা শুনলাম বারোয়ারি তলার কাছে। এখান থেকে টোটোয় মিনিট 10 সময় লাগবে। চলে এসেছি বারোয়ারি তলার কাছে। সামনেই রাস্তার ওপাশে দেখা যাচ্ছে ব্রহ্মবান্ধবের নামে একটি গ্রন্থাগার। সেখানেই যাই আগে। পাঠাগারের কর্মীদের থেকেই জানলাম একটু ভিতরের দিকে গেলে আমি ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের বাড়িটি দেখতে পাবো। এবারে তাই এগোলাম গলিপথ ধরে। বেশি নয়, মিনিট 2 গেলেই গলির মধ্যে নজরে এলো একটি খালি জমি, যার একপাশে একটি ছোট্ট ফলক। সেই ফলক থেকে জানা গেল এখানেই ছিল সেই মনীষীর বাড়ি। 1861 সালের 11 ফেব্রুয়ারি এখানেই জন্মগ্রহণ করেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তার মৃত্যু হয় 27 অক্টোবর 1907 সালের। তার পিতার নাম ছিল দেবীচরণ বন্দ্যোপাধ্যায়। ব্রহ্মবান্ধবের পূর্ব নাম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন একজন বাঙালি ধর্মপ্রচারক এবং প্রকাশক। তিনি বেশ কয়েকটি পত্রিকা প্রকাশ এবং পরিচালনা করেছিলেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধাও ছিলেন। ব্রহ্মবান্ধবী প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যায়িত করেন। আজ তার জন্মভিটের এই দশা দেখে একটু খারাপই লাগলো। বেরিয়ে পড়েছি ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের পাড়া থেকে। গলিপথ ধরে যাচ্ছি এবারে আবার স্টেশনের দিকেই। এখান থেকে মিনিট 7 হাঁটা পথ বলছে গুগল।
স্টেশন থেকে এবার ধরে নিয়েছি টোটো। সকালে যে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিয়েছিলাম তার সামনে থেকেই ছাড়ে এই ইটাচুনা যাওয়ার টোটো। আমার এখন গন্তব্য বিখ্যাত ইটাচুনা রাজবাড়ি। এখান থেকে মিনিট 10 সময় লাগবে। আপনারা অনেকেই এই রাজবাড়ির কথা জানেন, কেউ কেউ দেখেছেন, থেকেওছেন হয়তো। তবে অধিকাংশ মানুষজনই ইটাচুনা এসে এই রাজবাড়ি দেখেই চলে যান। খন্ডানের ওপাশেও যে দেখবার জায়গা আছে সেগুলি আর দেখাই হয় না। মিনিট 10 মধ্যেই আমায় রাজবাড়ির সামনে নামিয়ে দিল টোটো। রাজবাড়ি সাধারণের জন্য খোলা থাকে বিকেল 4টে থেকে 6টা। এখনও 4টে বাজেনি, তাই আগে রাজবাড়ির উল্টো দিকে থাকা শিব মন্দিরটি বরং দেখে নেওয়া যাক। এটি পঞ্চানন শিব মন্দির। লাল রঙের মন্দিরটির গঠন বেশ প্রাচীন। জমিদাররাই কেউ এই শিব মন্দির স্থাপন করেছিলেন, তবে সঠিক সাল তারিখ কিন্তু আমি পাইনি। মন্দিরের সামনেই নন্দীর অবস্থান, তার সামনে ছোট্ট উঠোন এবং তার ওপাশে অর্ধচন্দ্রাকৃতি আকারের এই মন্দিরটি। বারান্দায় একটি শিবলিঙ্গ আছে, দেখে মনে হলো পুজো হয় সেখানে। ভিতরে কিন্তু শিবের একটি মূর্তি আছে। এখানে একটু ব্যতিক্রম। আমি তো বহু মন্দিরেই যাই, সাধারণত শিব মন্দিরে শিবলিঙ্গই দেখা যায়। এমন পায়ের উপরে হাত তুলে উপবিষ্ট শিবমূর্তি খুব একটা দেখিনি আমি। মন্দির দেখে এবারে যাব রাজবাড়ির পাশেই থাকা প্রবুদ্ধ ভারত সঙ্গে। রাজবাড়ির ঠিক পাশ দিয়ে একটা গলি, সেখানেই অবস্থান এই প্রবুদ্ধ ভারত সঙ্গের। মঠের ভিতরে শান্ত পরিবেশ। এখন দুপুর বলেই বোধহয় তেমন মানুষজনের দেখা নেই। মঠের ভিতরেই একপাশে রয়েছে রামকৃষ্ণের মন্দির। এটিও কিন্তু রাজবাড়িরই অংশবিশেষ। প্রবুদ্ধ মঠ দেখে এবারে আবার এলাম রাজবাড়ির সামনে। 4টে বেজে গিয়েছে। তবে এখানে একটা গল্প আছে। এই রাজবাড়িতে তো থাকা যায়, আপনারা জানেন, হোমস্টে। তাই 4টের সময় যারা রাজবাড়িতে থাকেন সেই অতিথিদের নিয়ে একটি রাজবাড়ির ভিতরে ট্যুর করানো হয়। সেটি হয়ে গেলে তবেই বহিরাগতদের ভিতরে যাওয়ার অনুমতি মেলে। আমাকে তাই 4টে বেজে গেলেও আধ ঘন্টা অপেক্ষা করতে হলো। এরপরে নিরাপত্তারক্ষীরা আমায় ডেকে ভিতরে যাওয়ার অনুমতি দিলেন। ভিতরে কিন্তু ঢুকে শুধুমাত্র শ্রীধরজিউ মন্দিরটি দেখা মেলে, বাকি অন্য কোথাও যাওয়ার অনুমতি নেই। শুধুমাত্র রাজবাড়িতে থাকলেই সেই অংশগুলি দেখবার সুযোগ মেলে। এবারে বরং রাজবাড়ি দেখতে দেখতেই বলি এর সংক্ষিপ্ত ইতিহাস। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। মনে পড়ে শৈশবের গন্ধমাখা ঘুম পাড়ানি সেই ছড়া। মারাঠা থেকে দুর্দান্ত বর্গির দল চৌথ আদায়ের জন্য তখন বারবার হানা দিচ্ছে এ রাজ্যে। সেই সময় বর্গী বাহিনীর কেউ কেউ প্রচুর ধন সম্পত্তি অর্জন করে স্থায়ীভাবে বঙ্গদেশে থেকে যান। ইটাচুনা রাজবাড়ির প্রতিষ্ঠাতা কুন্দ্রারা ছিলেন তারই একটি উদাহরণ। বাংলার নবাব আর বর্গীদের মধ্যে শান্তি স্থাপন হলে রাধা মাধব কুন্দ্রা বাংলার সীমান্ত পেরিয়ে চলে যাননি বেশিরভাগ মারাঠাদের মতো। বরং লুঠের ধন সম্পত্তি এবং চাষবাসের উপার্জন থেকে তিনি ইটাচুনা গ্রামে একটি স্থায়ী জমিদারি গড়ে তোলেন। তারপর যত সময় এগোতে থাকে কুন্দ্রা পরিবার হয়ে ওঠে পুরোদস্তুর বাঙালি। এমনকি কুন্দ্রা পদবী শেষ পর্যন্ত পাল্টে গিয়ে কুণ্ডু হয়ে পড়ে। এই পরিবারের সাফল্যরাম কুণ্ডু প্রায় 20 বিঘা জমির ওপর 1766 সালে তৈরি করেছিলেন এই বিশাল রাজবাড়ি বা জমিদার বাড়িটি। এরপর নারায়ণ কুণ্ডু এবং তারও বেশ কিছু পরে বিজয় নারায়ণ কুণ্ডু জমিদার থাকার সময়ে
বাড়ির কাঠামোকে খানিক পরিবর্তন করে এই নতুন রূপ দেওয়া হয়। তবে বর্গী পরিচয় কুণ্ডু পরিবার থেকে একেবারে মুছে যায়নি। ইটাচুনার এই রাজপ্রাসাদকে এখনও স্থানীয় মানুষজন বর্গীডাঙ্গা বলেই ডাকেন। রাজবাড়ির মূল প্রবেশপথ দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সুন্দর ঠাকুর দালানটি দৃষ্টি আকর্ষণ করে। এই শ্রীধর মন্দিরে অবস্থান লক্ষ্মীনারায়ণের। এখানে কুণ্ডুদের কুলগুরু শ্রীধর জীবের 3 বার পুজো করা হয়। প্রথমে সকাল 6টায়, তারপর সকাল 10টায় এবং সন্ধ্যা 5:30টায় আরতি। প্রতি বছর 2টি প্রধান উৎসব, দোল উৎসব এবং জন্মাষ্টমী এই রাজবাড়িতে জাঁকজমকপূর্ণভাবেই পালিত হয়। এখন এই প্রাসাদ ভ্রমণ পিপাসু লোকজনের কাছে খুবই জনপ্রিয়। রাজপরিবারের বর্তমান সদস্যরা এখন বাড়িটিকে নতুন করে সাজিয়েছেন। পর্যটকদের জন্য রয়েছে হোমস্টের দারুণ বন্দোবস্ত, সঙ্গে আছে রাজকীয় খাওয়া দাওয়ার আয়োজন। রাজবাড়ির নিজস্ব কাঁসার থালা বাসনে পরিবেশিত হয় একেবারে খাঁটি বাঙালি রান্না। পর্যটন কেন্দ্র তো বটেই, শুটিং স্পট হিসেবেও এই রাজবাড়ির বেশ নাম। সোনাক্ষী সিনহা এবং রণবীর সিংয়ের বিখ্যাত লুটেরা সিনেমার বেশ কিছু অংশের শুটিং হয়েছিল এখানেই। এছাড়াও আরও বেশ কিছু বাংলা ছবির শুটিং এই রাজবাড়িতে হয়েছে। এই বাড়িতে আপনি সারাদিন কাটাতে পারেন, অথবা রাতে থাকতে চাইলেও নেটে এর খোঁজ খুব সহজেই মিলে যাবে। তবে রাজবাড়িতে থাকতে গেলে পকেটে রেস্ট তো থাকা চাই কিন্তু। রাজবাড়ি দেখে এবার রওনা দিলাম এখান থেকে। ফিরে যাচ্ছি স্টেশনের দিকে। চলে এসেছি খন্নান স্টেশনে। ফাঁকা নিরিবিলি স্টেশন চত্বর। এখন কিন্তু আমি সরাসরি দমদম বা শিয়ালদহ যাওয়ার ট্রেন পাবো না। বর্ধমান শিয়ালদহ লোকাল 3:30 নাগাদ চলে গিয়েছে। এখান থেকে 5:22-এর বর্ধমান হাওড়া লোকাল ধরে যাব ব্যান্ডেল। সেখান থেকে ধরে নেব কাটোয়া শিয়ালদহ লোকাল। উঠে গিয়েছি ট্রেনে, ছেড়ে যাচ্ছি খন্নান। যেতে যেতে এবারে বলি আসা যাওয়ার ব্যাপারে। খন্নান হাওড়া বর্ধমান মেন লাইনের একটি স্টেশন, তাই সরাসরি হাওড়া থেকে বর্ধমান মেন, মেমারি এবং পান্ডুয়া লোকাল ধরে খন্নান আসা যায়। এছাড়া বালি বা ব্যান্ডেল গিয়েও সেখান থেকে ট্রেন ধরা যায়। শিয়ালদহ থেকে দিনে একটাই লোকাল ট্রেন ছাড়ে। কলকাতা থেকে গাড়ি বা বাইক নিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বশিপুর হালুসাই হয়ে খন্নান স্টেশনের পথ ধরতে হবে। হালুসাই থেকে মিনিট 10 যাওয়ার পরেই কিন্তু পড়বে ইটাচুনা রাজবাড়ি। এছাড়া কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে গঙ্গা পার করে জিটি রোড ধরেও পৌঁছানো যায় খন্নানে। খন্নানে থাকার জন্য ইটাচুনা রাজবাড়ি তো আছেই, তার বিশদ বিবরণ ওয়েবসাইটে মিলে যাবে, তবে তা বেশ খরচ সাপেক্ষ। খন্নানে ছোটোখাটো 2-1টি লজ আছে থাকার জন্য। খাওয়া দাওয়ার কোনো অসুবিধে কিন্তু হবে না। রাজবাড়িতে রাত্রিবাস না করলেও সারাদিন থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। সাবেকি বাঙালি খাবার পাওয়া যায়। এছাড়াও জিটি রোডের ধারে বেশ কয়েকটি বিভিন্ন মানের হোটেল এবং রেস্টুরেন্ট আছে। তবে আর কি, একটা দিন ছুটি কাটাতে খন্নান কিন্তু আপনার গন্তব্য হতেই পারে। আমিও দারুণ ঘুরেছি আজ সারাদিন। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবার ফিরে আসব সামনের বুধবারে যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।